السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আল হাদিসের উদ্যোগে আয়োজিত ইমাম, খতিব এবং দায়ী প্রশিক্ষণের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে কেরাম, প্রশিক্ষণার্থী, নবীর উত্তর সুরিগণ, বিভিন্ন এলাকা থেকে আগত সুধী মণ্ডলী, অধিবেশনের শেষ পর্বে আপনাদের সামনে আলোচনা রাখার জন্য আমি আদিষ্ট হয়েছি। আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন আমার আলোচ্য বিষয় সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তবে আমি ভয় পাচ্ছি যে এই সকাল ৯টা থেকে এই পর্যন্ত আলোচনা শুনে আপনাদের মাথার যে জায়গা বোধহয় পরিপূর্ণ হয়ে গেছে। আছে কি? পরিপূর্ণ হয়ে গেছে না। মুমিন, যদিও হাদিসটা একটু দুর্বল, লাইয়াস বা আল মুমিন, মুমিন পরিতৃপ্ত হয় না, মুমিনের পেট ভরে না ভালো কথা শুনে, শুনতে শুনতে সে জান্নাতে চলে যায়। আর একটা সহিহ হাদিসের মধ্যে আছে মানহু, মানে দুই প্রকার ব্যক্তি রয়েছে যারাও কোন সময় পরিতৃপ্ত হয় না। মানহুমুন ফিল ইলম, ইলমের অন্বেষণকারী, এরা পরিতৃপ্ত হয় না। আর ব্রেন কিন্তু আপনার মাথাতে আল্লাহ যে দিয়েছেন এটা এত ছোট বিষয় না। আপনাকে একটা কথা বলি, পৃথিবীর বুকে সবচাইতে দামি এবং শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটার 10 লক্ষ যদি সুপার কম্পিউটার একত্রিত করা হয়, তবু একজনের মানুষের মাথায় আল্লাহ রব্বুল আলামিন যে ব্রেন দিয়েছেন তা পরিপূর্ণ হবে না। আল্লাহু আকবার। তাহলে কি জায়গা কিছু আছে? কিছু কথা বলবো। যা আলোচনা শুনেছেন তার মূল বা সারমর্ম বলতে পারেন, কারণ শ্রেষ্ঠ বক্তব্য উপস্থাপনের আধুনিক পদ্ধতি, যত ভালো কথাই হোক না কেন, যদি সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে না পারেন তাহলে কি হবে? এর রেজাল্ট পাওয়া যাবে না। অতএব এটা আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে শুনতে হবে। আর মাথাটাকে একটু খালি করতে হবে, মনটাকে একটু নিউট্রাল করতে হবে, অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না। তাহলে আমার আলোচনার বিষয় কি? শ্রেষ্ঠ বক্তব্য উপস্থাপনের আধুনিক পদ্ধতি। বক্তৃতা মানেই শুধু বকবকানি না, বক্তৃতার একটা শিল্প আছে, একটা আর্ট আছে, বক্তব্যের একটা সৌন্দর্য আছে, বক্তব্যের একটা কারুকার্য আছে। এই সব মিলিয়ে যখন আপনি বক্তব্য দিবেন তখন আপনার বক্তব্যটা হবে শ্রেষ্ঠ বক্তব্য, এবং এই বক্তব্য দিয়ে মানুষের জীবন পরিবর্তন হতে সম্ভব। কিন্তু যদি এই সবগুলির সংমিশ্রণ না হয় তাহলে আপনার বক্তব্য শ্রেষ্ঠ বক্তব্যে পরিণত হবে না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা হিকমতের সঙ্গে কথা বলো, হিকমতের সঙ্গে মানুষ আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দাও। ও জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর যদি তর্ক বিতর্ক করাই লাগে তাহলে সেটা সর্বোত্তম পন্থায় তর্ক বিতর্ক করো। তাহলে ভালোভাবে কথা বলা, সুন্দরভাবে কথা বলা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। নবীগণকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলু লাহু কাওলান লাইয়িনা। সবচাইতে বড় স্বৈরাচার কে ছিল পৃথিবীর বুকে? ফেরাউন। আরে জোরে বলুন কে? কথা বলতে হবে, এটা কি প্রশিক্ষণ, তাই না? প্রশিক্ষণ কর্মশালা।
কথা বলতে হবে, প্রশ্ন করলে উত্তর দিবেন, উত্তর আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেব ইনশাআল্লাহ। তাহলে সবচাইতে বড় স্বৈরাচারের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুন আলাইহিস সালাম দুই ভাইকে পাঠিয়ে বলছেন, এই স্বৈরাচার বাদশার কাছে নম্র এবং ভদ্র হয়ে কথা বলো। তাহলে ভালোভাবে কথা বলার একটা আসর রয়েছে, ভালোভাবে কথা বলার একটা প্রতিক্রিয়া রয়েছে। আপনার বক্তব্য যদি ভালো হয় তাহলে আপনার পরিবারটা পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার বক্তব্য যদি সুন্দর হয় তাহলে আপনার গ্রাম পরিবর্তন হতে পারে। আপনার বক্তব্য যদি সুন্দর হয় তাহলে আপনার সমাজ পরিবর্তন হতে পারে। আপনার বক্তব্য যদি সুন্দর হয় আপনার দেশ পরিবর্তন হতে বাধ্য। আপনার বক্তব্য যদি সুন্দর হয় তাহলে গোটা বিশ্ব পর্যন্ত বদলে যেতে পারে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আসুন কথা কম বলতে হবে, আমাদের বক্তব্যগুলো সুন্দর এবং যুগোপযোগী কিভাবে হবে, কিভাবে আমরা উপস্থাপন করলে সেটা যুগোপযোগী হবে, তার জন্য আমাদের বেশ কিছু প্রশিক্ষণের দরকার। সর্বপ্রথম আপনাকে আমি বলবো যে যথাযথভাবে, হ্যাঁ এখানে আর একটা কথা বলি, আমরা অনেক সময় মনে করি যে বক্তৃতায় কথা মানে তো কথাই, বক্তৃতাতে সবাই আমরা দিতে পারি, কিন্তু আসলে সুবক্তা কয়জন হতে পারে, সুবক্তা কয়জন হতে পারে? যার ফলে আমরা দেখতে পাই কি একজন বক্তৃতা দিলে বড় বড় চোখ করে তাকায়, আর আরেকজন বক্তৃতা দিচ্ছে একই কথা বলছে, বরং তার চাইতে বড় আলেম, বড় বিজ্ঞ পণ্ডিত একজন, কিন্তু তার কথা শুনে মানুষ ঘুম পাড়ে, এদিকে দেখে ওদিকে দেখে, এদিক চুলকায় ওদিক চুলকায়। কি বলেন ঠিক কিনা? কারণটা কি? উপস্থাপনা। উপস্থাপনার যে এই মানে কি বলবো কারুকার্য, এই যে আর্ট, এই উপস্থাপনাটাই হচ্ছে মূল বিষয়। আসুন আমাদের বক্তব্যগুলোকে কিভাবে সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে শ্রেষ্ঠ বক্তব্যে রূপান্তরিত করতে পারি তার কিছু পদ্ধতি, কিছু কৌশল, কিছু নিয়ম আপনার সামনে তুলে ধরবো। অত্যন্ত সংক্ষিপ্তভাবে কথা বলতে হবে, কারণ কথা অনেক সময় একেবারে সীমিত। প্রথম, আচ্ছা আমরা একটা প্রশ্ন করি, প্রশ্ন করে আমার কথাটা শেষ, আলোচনাটা শুরু করি। আচ্ছা, আমরা কি সবাই শুধু বক্তা হতে চাই না সুবক্তা হতে চাই? সুবক্তা হতে চাই। তাহলে সুবক্তা হতে চাইলে শুধু এলেম থাকলে সুবক্তা আবার হওয়া যায় না। কিছু কৌশল আছে, কিছু পদ্ধতি আছে, এগুলো আপনার অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি সুবক্তা হতে পারবেন। প্রথম, যথাযথ প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ। আপনি যখন এক জায়গায় খুতবা দিবেন, এক জায়গায় বিষয় ভিত্তিক আলোচনা করবেন, তখন আপনাকে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে, পূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে, লেখাপড়া করতে হবে। দুর্ভাগ্য হলো সত্য, আমরা অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় খতিব, অনেক বড় বড় দায়ী, আমরা যখন বক্তব্য দিতে যাই আমাদের প্রস্তুতির ঘাটতি থাকে। জোরে বলুন ঠিক কিনা? যার ফলে দেখা যায় একটা বিষয়ের উপর স্থির থাকতে পারে না, একবার পশ্চিমে, একবার পূর্বে, একবার উত্তরে, একবার দক্ষিণে যায়। জোরে বলুন ঠিক কিনা? এটা প্রস্তুতির অভাব। বড় বড় আলেমকে আমরা দেখেছি যে প্রস্তুতির অভাব। একজন অনেক বড় বিজ্ঞ আলেমের খুতবা শুনতে গেলাম আমি আর আমার ছোট ছেলে, আজকে শুনতে আসছে, মিশরে লেখাপড়া করে ইসলামী ভার্সিটিতে। বক্তব্য শোনার পরে সবাই ছিলেন, আমি বলবো না নাম, বক্তব্য শোনার পরে আমার ওই ছেলে বললেন, বাবা, বলে কি, বলে পুরো বক্তব্য ওজন করলে তো আধা ছটাক ওজন হবে না। নাউজুবিল্লাহ। মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না। কেন এই কথাটা বললেন? মানে কোনো ধারাবাহিকতা ছিল না, আমিও শুনেছি, কোনো এই মাথা ও মাথা কিছুই ছিল না, গঠনমূলক কিছুই কথা পাওয়া যায়নি। যার ফলে একজন ছাত্র এই কথাটা কেন বলল? আপনার বক্তব্যের ব্যাপারে এই মন্তব্য পেশ হোক, এটাকে আপনারা চান? তাহলে বক্তব্যেরও কিছু ফর্মুলা আছে, কিছু ট্রেনিং আছে, কিছু প্রশিক্ষণ আছে এবং কিছু পরিকল্পনা আছে। আপনি পরিকল্পনা ছাড়া জঙ্গল তৈরি করতে পারবেন, কিন্তু বাগান তৈরি করতে হলে পরিকল্পনা দরকার। জোরে বলো ঠিক কিনা? পরিকল্পনা দিয়ে প্রস্তুতি নিয়ে আপনার বক্তব্য যদি আপনি শুরু করেন তাহলে আপনার বক্তব্যটা অবশ্যই শুনবে। আপনার বক্তব্য দেওয়ার সময়তে কেউ আর ঘুম পারবে না। তাহলে পরিকল্পনা সুন্দর হতে হবে। 2, আপনার একটা প্রাসঙ্গিক এবং সংক্ষিপ্ত সম্বোধন হতে হবে। আমরা এই জায়গাতে 100 জনের মধ্যে 99% বক্তা আমরা ভুল করি। আপনাকে দেওয়া হয়েছে 10 মিনিট, আপনার টেবিলের সবার নামের সম্বোধন করার কোনো দরকার আছে?
এখানে আপনি 3 মিনিট খেয়ে নিলেন, তাহলে আপনি কি বলবেন? আপনাকে দেওয়া হয়েছে 3 মিনিট 5 মিনিট, আপনি ওই সম্বোধন করতে গিয়েই একই জনের কথা বারবার 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 বলতে হবে। এটা কোথায় পাইছেন? আপনার সময় অনুযায়ী আপনার কথাকে সাজিয়ে 5 মিনিট দিলে 5 মিনিটের মধ্যে আপনি যদি বক্তব্য শেষ করতে পারেন, আপনি একজন সফল বক্তা। আর আপনাকে সময় দিয়েছে 20 মিনিট, আর আপনি 2 ঘন্টার আয়োজন করে নিয়ে এসে বলবেন যে আমি এতগুলা ছুটে গেল, বলতে পারলাম না, এটার মধ্যে কোনো ক্রেডিট নাই। সম্মানিত উপস্থিতি, তাই প্রাসঙ্গিক কথা বলবেন, লম্বা সম্বোধন না। আর যখন পর্যাপ্ত সময় পাবেন তখন একেবারে পদবী সহ প্রধানমন্ত্রী, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি যত আছে গোষ্ঠী শুদ্ধ আপনি বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সময় বাধা, এই বাধা সময়ের মধ্যে আপনাকে বক্তব্য শেষ করতে হবে, এখানেই আপনার সফলতা। সম্মানিত উপস্থিতি, একটা ভূমিকা দিতে হবে আকর্ষণীয়। মনে রাখবেন, ভূমিকা যে যত ভালো দিবেন তার বক্তব্য তত ভালো হবে। আপনার শুরুটা যত ভালো হবে, ইংরেজিতে একটা কথা আছে, ওয়েল বিগান ইজ হাফ ডান। আপনি যদি সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনার বক্তব্য অর্ধেক সফলতার দিকে এগিয়ে গেল। কথাটা বোঝা গেছে? তাহলে আমি একটা আকর্ষণীয় ভূমিকা দেব। ভূমিকা সাদামাটা ভূমিকা দিলে হবে না, একটা আকর্ষণীয় আপনাকে ভূমিকা দিতে হবে। যেমন একটা গল্পের মাধ্যমে আপনার ভূমিকা হতে পারে, একটা প্রশ্ন ছুড়ে দিতে পারেন আপনার ভূমিকার মধ্যে। যেমন একটা ছোট্ট আপনাকে গল্প দিয়ে উদাহরণটা দিই। একজন বৈজ্ঞানিক 70 বছর বয়স হয়ে গেছে, তার ব্রেনে কাজ করছে না। তো ব্রেনে যখন কাজ করছে না, ব্রেন স্পেশালিস্টের কাছে তিনি গেলেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বললেন যে আপনার ব্রেনকে ট্রান্সপ্লান্ট করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। তো কোথায় হবে, কোথায় পাবো? আপনি ব্রেন ব্যাংকে যান। ব্রেন ব্যাংকে গেছে, ব্রেন ব্যাংকে দেখছে বাংলাদেশি ব্রেন, জাপানি ব্রেন। এটা একটা গল্প, কিন্তু এটা একটা গল্প উদাহরণস্বরূপ। ফাকসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন তোমরা গল্প টল্প বলিও যাতে করে তারা বুঝতে পারে। তো ডাক্তার বলছে, তা সে দেখছে যে বিভিন্ন দেশীয় ব্রেন রাখা হয়েছে ব্রেন ব্যাংকে। তো দেখছে যে জাপানি ব্রেন সবচেয়ে দাম বেশি হচ্ছে বাংলাদেশি ব্রেনের। তখন সেই বৈজ্ঞানিক খেপে গেছে, রেগে গেছে, তোমরা কি করেছো, তোমরা ভুল করেছো। বলে কেন স্যার, আপনি ঠান্ডা হন, আগে কথা শোনেন, কি হয়েছে? বলে বাংলাদেশিরা কি করেছে, এরা ঝগড়াঝাটি ছাড়া কি করতে পেরেছে, আর এর বাংলাদেশি ব্রেনের দাম বেশি আর জাপানি ব্রেনের দাম সবচাইতে কম, ব্যাপারটা কি? তো তিনি বললেন যে স্যার আপনি ঠান্ডা হন, আগে কথা বলি, কথা শুনেন। বলে বলেন। বলে বাংলাদেশি ব্রেনের এই জন্য দাম বেশি যে এই ব্রেনটা ব্যবহার হয়নি, ব্রেনটা একবারে টাটকা। আর জাপানি ব্রেন এটা ব্যবহার হয়েছে, এর কোষগুলা ক্ষয় হয়েছে, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড হয়ে গেছে, এই জন্য এই ব্রেনটার দাম এত কম। কত নির্মম একটা কথা, আমাদের এই ব্রেনটাকে কাজে লাগাই না, আমরা ব্যস্ত হয়ে গেছি, সকাল থেকে বক্তব্য শুনছি, আর আমাদের ব্রেনের মধ্যে জায়গা নাই। আছে আপনাদের ব্রেনের মধ্যে জায়গা আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের আলোচনা যদি আপনার এই প্যাকেটের মধ্যে প্যাকেট করে নিয়ে যে বাস্তব লাইফে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি সফল কাম হবে ইনশাআল্লাহ। আসেন সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট বলবো, যেহেতু সময় একেবারেই সীমিত। আর একটা পয়েন্ট হচ্ছে, আপনার বক্তব্যকে যুগোপযোগী এবং আধুনিক করার জন্য যে কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস, আর একটা হচ্ছে ভয়। আত্মবিশ্বাস এবং ভয়, এই দুইটাকে, ভয়টাকে কমাইতে হবে, ভয় থাকা যাবে না। আপনি যদি ভয় করেন, দেখা গেছে অনেক বক্তা অনেক জানে, কিন্তু এই মাইকের সামনে আসলে তখন পা কাঁপাকাঁপি শুরু করে দেয়, বুক হার্টবিট বাড়তে শুরু করে দেয়, তাই না? ঘাম ঝরতে শুরু করে দেয়। একজন পালওয়ানকে বলা হয়েছিল যে তোমার তো শরীরে অনেক শক্তি, ঠিক আছে, তুমি 5 মিনিট কথা বলতে হবে। তো পৃথিবীর বড় বড় পালওয়ানকে সে হারিয়ে দিয়েছে, কিন্তু যখন সে কথা বলতে শুরু করেছে মাইকের সামনে বসে, আর কিছুই বলতে পারে না, আর একেবারে ঘাম ঝরা শুরু হয়ে গেছে। মানে কথা বলা এত সহজ নয়, কথা বলতে হবে, কথা বলা এত সহজ নয়। তাহলে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে
আমি এই বিষয় জানি, হ্যাঁ আমার চাইতে বেশি বেশি জানতা লোক থাকতে পারে, কিন্তু এই চিন্তা করেন যদি যে আমার বক্তব্যের ভুল ধরবে অমুক, আমার ওস্তাদ বসে আছে, আমার বক্তব্যের ভুল ধরবে অমুক, আমার ওস্তাদের ওস্তাদ বসে আছে, কেমনে বক্তৃতা দিব, এই কনফিডেন্স যদি তৈরি না হয় আপনি ভালো বক্তৃতা দিতে পারবেন না। আপনি যতটুকুনি জানেন এটা নিয়ে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মাইতে হবে, তৈরি করতে হবে যে আমি সব চাইতে বেশি জানি, আমি সব চাইতে বেশি জানি, এই চিন্তা আপনাকে করতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবেন। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে যে আপনাকে ইনফরমেশন, তথ্য দিতে হবে, আপনাকে তথ্য দিতে হবে, যৌক্তিক তথ্য দিতে হবে। আজকে তথ্য প্রযুক্তি নিয়ে আনোয়ার হোসেন জাহাঙ্গীর ভাই কথা বলেছেন, অনেক চমৎকার লাগছিল, তাই না? মনে হচ্ছিল যে আরেকটু শুনি। তো আমার কিছু কথা আনোয়ার ভাই বলে দিয়ে গেছেন, আমাদের সভাপতি সাহেব, আমি একটু আপনাকে বলি। সঠিক তথ্য আপনাকে প্রদান করতে হবে। কিভাবে তথ্য প্রদান করবেন? আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা বলুন তো বাংলাদেশে ঢাকা শহরে এত যানজট কেন, আপনি কি বলবেন? আপনি হয়তো বললেন যে ঢাকা শহরে এত যানজট, এই যে যত্রতত্র পার্কিং, এই জন্য এত যানজট। এটা হলো সঠিক তথ্য? না, সঠিক তথ্য হলো না। সঠিক তথ্য আপনাকে কিভাবে দিতে হবে? আপনি সঠিক তথ্য এইভাবে দিবেন যে বাংলাদেশের এই জন্য যানজট যে একটা আদর্শ শহর, কিন্তু বাংলাদেশে আছে মাত্র 8% রাস্তা। যতক্ষণ না 25% রাস্তা বাংলাদেশে ঢাকার বুকে তৈরি না হবে ততক্ষণ না ঢাকা শহরে যানজট কমবে না। এই যে তথ্য, এই তথ্যটা আপনাকে সঠিক। আর একটা বিষয় হলো যে আপনাকে লজিক্যাল হতে হবে, যুক্তি প্রদর্শন করতে হবে। সুন্দর যদি আপনি যুক্তি প্রদর্শন করতে না পারেন তাহলে আপনার বক্তৃতা দিয়ে মানুষের মন স্পর্শ করতে পারবেন না। আপনি কিভাবে যুক্তি প্রদর্শন করবেন? যেমন একজন ইসলামিক স্কলারকে বলা হয়েছিল, আচ্ছা বলো তো, আপনি বলেন তো যে ইসলাম হলো ইউনিভার্সাল রিলিজিয়ান, একটা সার্বজনীন কি ধর্ম, তো মক্কা শরীফে হিন্দুরা ঢুকতে পারে না কেন? এই প্রশ্ন করছে। আপনি কি উত্তর দিবেন? এখন ওই স্কলার বলছেন যে আপনার 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 বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশে কি আপনি সব জায়গায় ঢুকতে পারেন? বলে হ্যাঁ তো পারি। বলে আচ্ছা আপনি কি ক্যান্টনমেন্টে ঢুকতে পারেন? বলছে না, ক্যান্টনমেন্টে তো ঢুকতে পারি না। বলে কেন ঢুকতে পারেন না? বলে তারা তো ঢুকতে দেয় না। বলে কেন দিবে না? আপনি বাংলাদেশের নাগরিক না, আপনার যে কোনো জায়গাতে ঢোকার অধিকার আছে না, আপনি কেস করেন তাদের বিরুদ্ধে। বলে না, কেস করেও কাজ হবে না। তখন স্কলার বলছেন, শুনেন, যে বাংলাদেশের ক্যান্টনমেন্টে তারাই ঢুকতে পারে যারা বাংলাদেশের জন্য জীবন দিতে পারে, আর মুসলমানদের ক্যান্টনমেন্ট হচ্ছে মক্কা শরীফ। মক্কা শরীফে তারাই ঢুকতে পারবে যারা ইসলামের জন্য জীবন দিতে পারে। এই হলো লজিক। আপনাকে লজিক পেশ করতে হবে। একজন নাস্তিক বলছে যে আমার 2টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, এই লজিক দেখাচ্ছি আপনাকে, 2টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে যাকে দেখা যায় না তাকে আমি বিশ্বাস করি না, দেখবো তারপরে বিশ্বাস করব, প্রয়োজনে আল্লাহকে বিশ্বাস করব। 1। 2, আপনারা বলেন আজাজিল শয়তানকে, ইবলিস শয়তানকে আগুনে ফেলা হবে, তো ও তো আগুনে তৈরি, আগুনে ফেলা হলে তো আগুন, তার শক্তি আরো বৃদ্ধি পাবে, তো আগুনে ফেলে লাভটা কি হলো? এই 2টা প্রশ্ন যেমনই প্রশ্ন করেছে, একটা ঢিল নিয়ে তার বুকের উপর দিয়েছে, ঠাস করে দিয়ে দিয়েছে। এই কি করলেন আপনারা? মুসলমানের এটাই ঝামেলা, একটুতেই হয় ঢিল মারেন না হয় বোমা মারেন, এইটাই হলো আপনাদের কারবার। বলে কি হয়েছে? বলে আপনি মারলেন আমাকে। ব্যথা পেয়েছেন? বলে হ্যাঁ। কোথায় ব্যথা পেয়েছেন? এই যে এখানে ব্যথা পেয়েছি। বলে আপনি ব্যথাটা একটু দেখান তো। বলে বলেন কি? ব্যথা কি দেখা যায়? ব্যথা অনুভব করা যায়। বলে কেন? আপনি তো একটু আগে বললেন যে যেটা আমি দেখবো না সেটা বিশ্বাস করব না, তা আপনি আবার কেন মত পাল্টাচ্ছেন? আসলে কি ব্যথা পেয়েছেন? বলে হ্যাঁ ব্যথা পেয়েছি। আচ্ছা বলেন তো আপনার কি দিয়ে মেরেছি? ঢিল দিয়ে। এটা কিসের তৈরি? মাটির তৈরি। আর আপনি কিসের তৈরি? মাটির তৈরি। আপনি কিসের তৈরি? এটা আমিও মাটির তৈরি। তাহলে মাটি দিয়ে মাটিকে মানলে তো শক্তি বৃদ্ধি হওয়ার কথা ছিল, আপনি ব্যথা পাবেন কেন? এই যে লজিক, আপনাকে লজিক্যাল হতে হবে, উপস্থাপন করতে হবে আধুনিক পদ্ধতিতে বক্তব্য উপস্থাপন করলে আপনি আধুনিকভাবে সফল হতে পারবেন।
সম্মানিত আরো দুই একটা বলে সংক্ষিপ্ত বলে শেষ করে দিব, যেহেতু আমার ঘড়ির কাঁটা তো আসলে থেমে নাই। আর আমরা যদি দায়িত্বশীল সময় বেশি নিয়ে নিই তাহলে হবে না, সময় মতো শেষ করতে হবে। আর একটা হচ্ছে আপনার আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট, আপনি যখন বক্তব্য দিবেন, কেউ কেউ আছে চোখ বন্ধ করে একবারে ধরলো তো ধরলোই সুর, ও ঘুমাচ্ছে আর শ্রোতারাও ঘুমাচ্ছে, এভাবে হবে নাকি? হবে না। আপনাকে দেখতে হবে শ্রোতার একবারে কপালে দেখতে হবে, শ্রোতার চোখের সাথে কথা আপনাকে বলতে হবে। আপনার মুখ যে কথা বলে আপনার চোখও সেই কথা বলতে হবে। তাহলে আপনার বক্তব্যকে শ্রোতা মণ্ডলী খাবে, তারা মূল্যায়ন করবে, গুরুত্ব দিবে, তারা একেবারে চাতক পাখির মতো চেয়ে আপনার বক্তব্য শ্রবণ করবে। আই কন্ট্যাক্ট আপনার ঠিক হতে হবে। এরপরে আরেকটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের কথা আমার আনোয়ার ভাই একটু বলে দিয়ে গেছেন। বডি ল্যাঙ্গুয়েজ, বডির নড়াচড়া, হাতের নড়াচড়া, এটাও আপনার ঠিক রাখতে হবে। অনেকে এটাও বুঝে না। আপনারা ওইদিকে যদি দেখেন তাহলে আমার বক্তব্য শুনবেন কিভাবে? এদিকে দেখেন আপনারা, ওইদিকে কি হচ্ছে হোক না, সেদিকে আপনার দেখা দরকার নাই, আপনি এখানে দেখেন। আমার সময় তো শেষের পথে, আরো দুই একটা কথা বলি, শুনেন না, হয়তো কাজে লাগতেও তো পারে। সম্মানিত উপস্থিতি, বডি ল্যাঙ্গুয়েজ, এই বডিটা আপনার মুখের কথা যেমন হবে, বডিও নড়াচড়াটা ঠিক তেমনই হবে। অনেকেই হাত নড়াচড়া করতে জানে না, এলোমেলো করে, এইভাবে যে আমি অনেক ভালোবাসি আল্লাহকে এই বলতে গিয়ে মাইকটাকে একবার ফেলে দেয় না। যথাযথভাবে আপনাকে এভাবে সুন্দরভাবে দাঁড়াইতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ আপনার ঠিক করতে হবে। সব শেষের দিকে যে কথাটা আমি বলবো সেটা হলো ভোকাল, কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরের উঠানামা, এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় নিয়ে অধিকাংশ বক্তা, আলোচক এবং দায়ীগণ ভুল করেন। কণ্ঠের উঠানামা, তারা কি করেন, সুখের কথাও যে কণ্ঠে যে সুরে, দুঃখের কথাও সে সুরে বলে। তো এই একই সুরে সুখ আর দুঃখ কি চলে নাকি? চলে না। এই যে 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল গেল না, তো একই দিনে বলে জন্ম, একই দিনে মৃত্যু। আচ্ছা বলেন তো, আমি বলেছিলাম তাহলে এক কাজ করেন, দিনের অর্ধেকটা হাসেন আর দিনের অর্ধেকটা কান্দেন, কারণ আপনাকে হাসতেও হবে আর কাঁদতে হবে। তো একই সুর দুটাতে চলে নাকি? জন্ম এবং মৃত্যু একইভাবে আনন্দ দিয়ে চলবে না। শোকাবহ যখন কথা বলবেন তখন আপনাকে ওই ভাব আপনাকে প্রকাশ করতে হবে। আপনি জানেন এও আদর্শ আমরা কার কাছ থেকে শিখবো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। এর পদ্ধতি, নিয়ম আমরা শিখে নিব। কণ্ঠস্বরটা কিভাবে ব্যবহার করতে হবে এটাও আমরা রাসূলের কাছ থেকে শিখে নিব। রাসূল মাঝে মাঝে এত আবেগ নিয়ে কথা বলতেন, এত ব্যথা নিয়ে কথা বলতেন, যারাফাত মিনহাল আয়ুনু ওয়া ওয়াজালাত মিনহাল কুলুব। মানুষের অন্তর থরথর করে কেঁপে যেত, চোখ দিয়ে দরদর করে পানি পড়তো, তাই না? দুঃখের কথা, শোকাবহ কথা। আবার কোন কোন সময় এমন ভাবে কথা বলতেন, কানা ইদা খাতাবা ইহমাররাত ওয়াজহুহু ওয়া আলা সাউতুহু ওয়া ইশতাদ্দাত গাযাবুহু। আবার কোন কোন সময় যখন কথা বলতেন এত বলিষ্ঠ ভাবে, এমন ভাবে প্রতিবাদী বক্তব্য দিতেন যে তার চোখ লাল হয়ে যেত, তার আওয়াজ উঁচু হয়ে যেত এবং তার রাগ ভাবটা যেন বেড়ে যেত। হাত্তা কান্নাহু মুনদিরু জাইশিন সাব্বাহাকুম ওয়া মাসাকুম, ইয়াকুলু সাব্বাহাকুম ওয়া মাসাকুম। সে যেন একটা সৈন্যবাহিনীকে ভীতি প্রদর্শন করছে, সকালে অথবা সন্ধ্যায় হামলা করবে, এইরকম ভাবে ভীতি প্রদর্শন করছে। সম্মানিত উপস্থিতি, আর তো কথা বলার খুব একটা সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে ভাত এখন শেষ একটা পয়েন্ট বলবো আপনাকে, দিয়ে শেষ করে দেব। আরো অনেক পয়েন্ট ছিল, লিখাতে আপনি আরো কিছু বেশি পয়েন্ট পাবেন, যদিও সংক্ষিপ্তভাবে লিখতে হয়েছে সময়ের অভাবে। সব শেষে যে বিষয়টা আপনাদের সামনে বলবো, পুরো বক্তব্যের সার নির্যাস আমার এখন আপনাকে আমি দিতে চাচ্ছি উপসংহারে। সেটা কি, যে আপনার বক্তব্যকে তো সুন্দর করে সাজাবেন, ভাষা, শব্দ চয়ন সবকিছু সুন্দর হবে। একটা ভালো কথা দিয়ে মানুষকে কাঠে টানা যায়, একটা কথা দিয়ে মানুষ দূরে সরে যায়, একটা কথা দিয়ে মানুষকে বন্ধু বানা যায়, একটা কথা দিয়ে মানুষ আবার শত্রু হয়ে যায়। তাই সেই রকম ভাবে আপনার উপস্থাপনা দরকার। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কথা, আপনি বাংলা ভাষায় বক্তব্য দিবেন, অতএব আপনার বাংলা ভাষাটাকে সমৃদ্ধশালী করতে হবে। আপনাকে বাংলা সাহিত্য পড়তে হবে, আধুনিক সাহিত্য পড়তে হবে এবং বাংলা ভাষায় পারদর্শিতা আপনাকে অর্জন করতে হবে। কারণ প্রত্যেক নবীকে স্বজাতির ভাষা দিয়ে আল্লাহ পাঠিয়েছে।
এসেছিলেন। এবং এই বাংলা ভাষাকে সুন্দর করার জন্য আপনার কি করণীয়, এই টিপস দিয়ে আমার আলোচনা শেষ করব। আমি যা বলছি আমার জীবনে আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আমি কথা বলছি ইনশাআল্লাহ। বাংলা ভাষা আপনার হয়তো সুন্দর হয় না, দুঃখ লাগে। হ্যাঁ, অনেকে আমরা দেখছি যে আপনি মনে করবেন না আপনার মসজিদে শুধু আপনার মতো মাদ্রাসা পড়ুয়া আছে, এখানে ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, বিজ্ঞানী পর্যন্ত থাকতে পারে আপনার মসজিদে। অতএব আপনি যদি ভুলভাল ভাষা বলেন তাহলে তার কাছে আপনি সম্মান পাবেন না। অতএব বাংলা ভাষাকে সুন্দর করতে চাইলে বাংলা যে ইসলামিক ভালো লেখা, যারা নির্ভরযোগ্য লেখকের ভালো বাংলা লেখা, ভাষাটা অত্যন্ত সুন্দর। এই বাংলা ভাষা আপনারা এই সাহিত্যগুলা প্রতিদিন পড়বেন, আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়তে পড়তে আপনার ভাষাটা আপনার মুখের মধ্যে অটোমেটিক বসে যাবে আপনার অজান্তেই। আর একটা ছোট্ট পয়েন্ট বলে দিই, এটা আরেকটু সহজ। হ্যাঁ, হচ্ছে না, আচ্ছা তো ঠিক আছে। একটা ভালো বই 5 বার 10 বার পড়বেন। এই বইটা যদি পড়েন আপনার ভাষাটা আপনার মুখের মধ্যে চলে আসবে, মুখ দিয়ে ভালো কথাই বের হবে। অতএব শ্রেষ্ঠ বক্তব্য আমরা উপস্থাপন করতে চাইলে শ্রেষ্ঠ বক্তব্যের জন্য যে টিপসগুলা আমরা যদি অ্যাপ্লাই করি ইনশাআল্লাহ আমাদের বক্তব্য শ্রেষ্ঠ হবে, ইনশাআল্লাহ আমাদের বক্তব্য দিয়ে কাজ হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।